জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন। জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের, বলছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামবে জামায়াত এনসিপি। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়। ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। সংসদ নির্বাচনের ব্যালট তৈরিতে কর্ণফুলী পেপার মিলে ব্যস্ততা। সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে কাগজের চাহিদা দিয়েছে কমিশন। 914 টনের বিপরীতে 19% সরবরাহ। ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল খুন হন বন্ধুর হাতে। হাইকোর্ট এলাকা থেকে উদ্ধার খণ্ডিত লাশের রহস্য উদ্ঘাটন। আলামত সহ জরেজুল ও শামীমা গ্রেপ্তার। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবি বাংলাদেশের। ব্রাজিলে COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ক্ষতি মোকাবিলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4টি প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি বলছে জনগণকে বোঝানোর দায়িত্ব নিতে হবে সরকারকেই। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ ভোটকে বিজয়ী করতে মাঠে নামবে জামায়াত। আর গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। অস্থিরতা থামছে না রাজনীতির মাঠে। সংস্কার এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা মতভিন্নতা শেষে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জাতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নে একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। তবে দীর্ঘদিন পরের গণভোট এবং একাধিক প্রশ্নে সাধারণের বোধগম্যতা এবং আগ্রহ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। বিএনপির বেশ কিছু মতামতকে পাশ কাটিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে সরকার। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েছে তার দল। তবে গণভোট নিয়ে জনগণকে জানানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তার স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েও আমরা পজিটিভ, যাতে সরকার একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা করব। কিসের উপর গণভোট? সরকার জনগণকে অখারাজ করবে। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ বিজয়ী করতে জনগণকে সচেতন করতে কাজ শুরু করবে জামায়াত। একই সঙ্গে আগে গণভোটের দাবিতেও অনড় থাকার কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে গিয়ে একটা সংকট তৈরি হয়। আমরা তো প্রধান উপদেষ্টাকে সেই সংকট দূর করার জন্য আবেদন করতেই থাকবো। আমরাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনবো, মোটিভেশন করবো। গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে জুলাই আদেশের বেশ কিছু বিষয়ে আপত্তি জানানো এনসিপি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণভোটের ক্ষেত্রে মুখ্য না করার আহ্বান দলটির এই নেতার। আমাদের চেষ্টা থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান তৈরি করা, যাতে করে সনদে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। এবং গণভোটের ক্ষেত্রে একটা দলের সাথে আরেকটা দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে গণভোটের ক্ষেত্রে মুখ্য না হয়। প্রচারণায় যাব, সেখানে গণভোটটাই ভিত্তিমূল হয়ে উঠবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যরা একই সঙ্গে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনর্তফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষমের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা।
কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। উদ্দেশ্য, গত 15 বছরে স্থবির থাকা ব্যবসায় গতি আনা। তবে নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। আপনি যখন ক্যান্ডিডেট হবেন, আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, আপনি যেহেতু এখন যদি নমিনেটেড হন, আপনার তো সে আর্থিক সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন। অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে, তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে, তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে, বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই। যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছুর শিকার হননি, হ্যাঁ, এবং অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এই জন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য। নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 178 মেট্রিক টন। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাল্প থেকে মন্ড, সেই মন্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল। পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেটজাত। নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ। এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচনের কাগজের অর্ডার পাইছে, এজন্য মেশিন এখন ভালো চলতেছে। এটা ব্যালট পেপারের কাগজ, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাইতেছি আমরা। মাস 2 মাস পরে আবার চালু হবে, আবার কিছু প্রোডাকশন হবে, আবার এইভাবে চলে। কিন্তু নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি চলতেছে মোটামুটি ভালোই আছে। তবে কাঁচামালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। এই পর্যন্ত যে পরিমাণ র মেটেরিয়াল মজুদ আছে প্রায় 500 টনের উপরে, শুধুমাত্র রঙিন এবং ব্রাউন কাগজ বানানো হলো। পাইপলাইনে আরো কাগজ এখানে যোগ হবে। মোটামুটি আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। কর্তৃপক্ষের তথ্য মতে নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে 178 মেট্রিক টন সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল। বাকি কাগজ ধাপে ধাপে জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। সময় সংবাদ, রাঙামাটি। সময় সংবাদে আরো থাকছে। আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। কোটি টাকার প্রকল্পে আবর্জনার স্তূপ, চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ ও রাজধানীর বেশিরভাগ চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভারব্রিজ অকেজো, মেরামত করে আনসার নিয়োগের পরিকল্পনা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে 35টি হাতবোমা, জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সরঞ্জামও। পুলিশের ধারণা, রাজনৈতিক কর্মসূচিতেও সরবরাহ করা হতো এসব ককটেল।
বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণের সময় ৩ জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে চালানো হয় অভিযান। এ সময় ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ককটেল তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। একটি ৩তলা ভবন এবং সামনে আরও একটি ভবনে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে, মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘাঁটি হিসেবে চিহ্নিত এই এলাকা। ককটেল তৈরির সরঞ্জাম পাই বিপুল পরিমাণে, প্রায় আপনারা দেখবেন ৪ বস্তার পরিমতো হয়েছে। এখানে পাশেই আরেকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি, ওটাতে আমরা আরও অনেকগুলো ককটেল উদ্ধার করি। তো সব মিলে ককটেলের সংখ্যা হচ্ছে ৩৫টা, আর প্রায় ৪ বস্তার মতো জর্দার কৌটা, গ্লাস চূর্ণ, পেরেক এগুলো উদ্ধার করতে পারি। কারখানাটিতে তৈরি ককটেলগুলো ব্যবহার হয় অভ্যন্তরীণ সংঘাতে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও এগুলো সরবরাহ করা হতো বলে ধারণা পুলিশের। জেনেভা ক্যাম্পের বাইরেও যেসব নাশকতার কাজ এতদিন হয়েছে বা বর্তমান সিচুয়েশনে হচ্ছে, সেখানে ব্যবহার হচ্ছে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। পরে উদ্ধার হওয়া ৩৫টি ককটেল রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার সন্ধ্যায় রায়ের বাজারের বধ্যভূমি কবরস্থান থেকে ৬টি পেট্রোল বোমা ও ৪টি হাত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে র্যাব ২। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্ট এলাকায় ড্রাম থেকে রংপুরের ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধার মামলার প্রধান আসামি ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব সংস্থা দুটি জানিয়েছে। গ্রেপ্তার জরেজুল ও নিহত আশরাফুল ২ বন্ধু। জরেজুলের সঙ্গে শামীমার সম্পর্ক থাকতেই প্রেমে জড়ান আশরাফুল। বিষয়টি জেনে সমীর আখড়ায় প্রেমিকার বাসায় আশরাফুলকে হত্যা করেন জরেজুল। ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ৪৩ মিনিট সিএনজি অটোরিকশা ভাড়া করে রাজধানীর শরীর আখড়ার বাসায় আসেন শামীমা। ৫ মিনিটের মধ্যে সেই সিএনজিতে জরেজুল ইসলামকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তাদের সঙ্গে ছিল ২টি ড্রাম। এই দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে। ড্রাম নিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে হাইকোর্ট এলাকার মাজার গেটে পৌঁছান জরেজুল ও শামীমা। সুযোগ বুঝে বিকেল ৩:৩০টার দিকে ড্রাম ফেলে চলে যান তারা। বৃহস্পতিবার হাইকোর্ট এলাকা থেকে ড্রাম থেকে উদ্ধার করা হয় খণ্ডিত মরদেহ। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে নিহত আশরাফুল হকের পরিচয় বের করে পুলিশ। তার বাড়ি রংপুরে, করতেন কাঁচামালের ব্যবসা। ভাইকে হারিয়ে শুক্রবার ঢাকা মেডিকেলের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন বোন অন্দ্রিতা। শুক্রবার জরেজুল ও শামীমাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব। কুমিল্লার ১৪ গ্রাম থেকে ধরা পড়েন দুজনই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নিহত আশরাফুল ও মালয়েশিয়া প্রবাসী জরেজুলের বাড়ি রংপুরে। তারা দুজনই বন্ধু, আর শামীমার স্বামী থাকেন সৌদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয় থেকে প্রেমিকা বনে যাওয়া শামীমার সঙ্গে বন্ধুর পরিচয় করিয়ে দেন জরেজুল। পরে তিনি মালয়েশিয়ায় চলে গেলে শামীমার সঙ্গে সম্পর্কে জড়ান আশরাফুল। এবার দেশে এসে জেনে ফেলায় শরীর আখড়ার প্রেমিকার বাসায় বন্ধুকে হত্যা করেন জরেজুল। হত্যার পর লাশ নিয়ে ২৪ ঘন্টা শরীর আখড়ার বাসায় অবস্থান করেন জরেজুল ও শামীমা। পরে মরদেহ ২৬ টুকরো করে হাইকোর্ট এলাকায় ফেলে দিয়ে কুমিল্লার ১৪ গ্রামে আত্মগোপন করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ত্রিভুজ প্রেমের জেরেই আশরাফুল হত্যাকাণ্ড। এর আগে আশরাফুল হত্যায় শাহবাগ থানায় মামলা করেন নিহতের বোন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, কোনাবাড়িতে একটি ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে গিয়ে মেঝেতে দুজনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় পুলিশ রহিমা নামের ওই নারীকে মৃত পেলেও তার স্বামী ইমরানকে মুমূর্ষু অবস্থায় পায়। পরে ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুজনেই ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলী গ্রামের বাসিন্দা। কাজের সুবাদে গাজীপুরে থাকতেন তারা। তাদের ১৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় প্রধান আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তারের বিষয়ে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফ করছে র্যাব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন। পরবর্তী দিন অর্থাৎ ১৩ নভেম্বর ২০২৫ তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও ২টি ড্রাম কিনে আনেন। জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ২৬টি টুকরো করেন এবং ২টি নীল রঙের ড্রামে ভরে রাখেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে বাসা থেকে দুপুর 2:43 একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর 2:52 তারা বাসা হতে রওনা করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাই 3:13 হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামীমাকে কুমিল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে শামীমাকে অবহিত করেন। সে অনুযায়ী শামীমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, শামীমা দেওয়া তথ্য মতে ভিকটিমে আশরাফুলের রক্তমাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি, স্কচটেপ, গোলগলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ বাঁধা অবস্থায় শনির আক্রাস্থ নূরপুর এলাকা হতে র্যাব 3-এর একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত, আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে উল্লেখ্য যে শামীমা দেওয়া তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল। তবে জরেজ কর্তৃক নৃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে এবারের জলবায়ু সম্মেলনে অনেকটা লক্ষ্যহীন হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। প্রথমবার এই সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, ইলিশ সহ মৎস্য ও প্রাণী খাত রক্ষায় আন্তর্জাতিক পরিসরে দাবি তোলার বিকল্প নেই। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার প্রসূন আশিস। পৃথিবীর 7ম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততায় বিপন্ন হচ্ছে লাখো মানুষের জীবন জীবিকা। গত 10 বছরে বাস্তুচ্যুত হয়েছেন 1,47 লাখের বেশি মানুষ। ব্রাজিলের বিখ্যাত রেইনফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে COP30 সম্মেলনের লক্ষ্য নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বরং 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুনতে হবে $1.3 ট্রিলিয়ন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ, সেই জন্য আমাদের অ্যাডাপ্টেশন সাইডেও আমাদের কিন্তু ফান্ডিংয়ের জন্য আমাদের ক্লেম করা উচিত। উষ্ণতা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে প্রথমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সম্মেলনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দেশের মৎস্য ও প্রাণী খাত রক্ষায় এমন বিশ্ব আসরে দাবি তোলার কোনো বিকল্প নেই। শুধু পরিবেশের বিষয় না, কারণ এর সাথে মানুষের জীবন জীবিকার সম্পর্ক, এর সাথে আমাদের খাদ্য নিরাপত্তার সম্পর্ক, আমাদের স্বাস্থ্যের সম্পর্ক, আমাদের যে প্রাণী সম্পদ এবং মৎস্য এত ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে আমরা কি শুধু দেশেই বলবো, আমরা কপে গিয়ে বলবো না? তাই আমরা একটু দাবি করেছিলাম, আমাদেরকে FAO খাদ্য কৃষি সংস্থা তারা আমাদেরকে সহায়তাটা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে অঙ্গীকার করেছে উন্নত দেশগুলো, সেই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই ঋণ হিসাবে নয়, দিতে হবে অনুদান হিসাবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এমনই দাবি তুলেছে এবারের সম্মেলনে। ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত COP সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। ঢাকা উত্তর সিটির 8টি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের বেশিরভাগই অকেজো, মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেই, বরং এগুলো হয়ে উঠেছে নগরবাসীর ভোগান্তির কারণ। বিশেষজ্ঞ বলছেন, ব্যক্তিস্বার্থ ছাড়া চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের প্রকল্প নেওয়ার কোনো কারণ নেই। আর সিটি কর্পোরেশন বলছে, যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি।
এগুলোর কোনোটি দেশে পাওয়া যায় না। শিগগিরই মেরামত শেষ করে নজরদারিতে আনসার নিয়োগ করা হবে। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। রাস্তা পারাপারের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে ফুটওভার ব্রিজ, পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রয়েছে স্কেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু এসব চলন্ত সিঁড়ি বেশিরভাগই এখন অচল। তাই নগরবাসীর সুবিধার বদলে এগুলো তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 20 কোটি টাকা ব্যয়ে ফার্মগেটে নির্মিত ফুটওভার ব্রিজে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি। উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই কোনো ঘোষণা ছাড়াই প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত এই সিঁড়িতে জমছে আবর্জনা। এটা 1 সপ্তাহ চলছে, 1 সপ্তাহ পরে বন্ধ হয়ে গেছে। এটা চালু করলে একটু ভালো হইতো, জনসাধারণের চলাচলের জন্য সহজ হয়ে যেত, কষ্ট কম হতো। চালু হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। শুধু এই ফুটওভার ব্রিজ নয়, রাজধানীর আরও 3টি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের অবস্থাও একই। বনানী বিমানবন্দর বাসস্ট্যান্ড, ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িগুলো অচল। এটা সৎ উদ্দেশ্য ছিল যে অনেক মানুষ ক্লান্ত অসুস্থ, তারা এগুলি ব্যবহার করলে তারা উপকৃত হবে। এটা এখনো তারা সেই সুবিধাটা পাচ্ছে না। প্রায় 6 মাস হলো এরকম নষ্ট হয়েছে। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। বিশেষজ্ঞরা বলছেন এসব চলন্ত সিঁড়ি বাংলাদেশের পরিবেশে খোলা জায়গায় ব্যবহারের উপযোগী নয়। বৃষ্টি, ধুলাবালি ও আর্দ্রতায় দ্রুত নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে বেড়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের ব্যয়। ব্যক্তি স্বার্থ ছাড়া এসব প্রকল্প নেয়ার কোনো কারণ দেখেন না তারা। বাংলাদেশের আবহাওয়া, ধুলাবালি, যানজট থেকে যেই পলিউশন হয়, এই জায়গায় আউটডোরে এসকেলেটর নির্ভর ফুটওভার ব্রিজ চলবে, আমার মনে হয় একটু জেনে কথা বলতে হবে যারা যারা এটাকে বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে যদি আমি পলিউশন কন্ট্রোল করতে না পারি, ডাস্ট কন্ট্রোল করতে না পারি, বৃষ্টির জন্য যদি যথেষ্ট প্রোটেকশন না দিতে পারি, চুরিধারি যদি ঠেকাতে না পারি, মেনটেন্যান্সের প্র্যাকটিসটা যদি আনতে না পারি, এই ধরনের বিলাসী প্রজেক্ট করাটা মানে অন্যায়। সিটি কর্পোরেশন বলছে চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর সচেতনতার অভাব আর যন্ত্রাংশ চুরি। 2025-26 অর্থ বছরে ফুটওভার ব্রিজ নির্মাণ খাতে ঢাকা উত্তর সিটির বরাদ্দ 16,50,00,000 টাকা। শিগগিরই চলন্ত সিঁড়িগুলো মেরামতের আশ্বাস কর্মকর্তাদের। মোটর থাকে, তারপরে আপনার উপরে যে পাটাতনটা থাকে সেই পাটাতনগুলো চুরি হয়ে যায়। এই চুরিটা রোধের জন্য স্যার আনসার নিয়োগের একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা খুব শীঘ্রই আশা করা যায় যে প্রতিটা ব্রিজে আমরা আনসার নিয়ে দিতে পারবো। নগরবাসীর প্রত্যাশা কাগুজে প্রকল্প নয়, বরং তাদের জন্য বাস্তবসম্মত প্রকল্প নেবে সিটি কর্পোরেশন। ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি ঠিক এভাবেই পড়ে রয়েছে বন্ধ বা অচল অবস্থায়। ফলে বাধ্য হয়ে নাগরিকদের চলতে হচ্ছে এই পাশের সিঁড়ি দিয়ে। পরিকল্পনাবিদরা বলছেন প্রযুক্তির ছোঁয়া যদি উন্নত না হয় তবে তা পরিণত হয় কিছুদিনের সাময়িক প্রদর্শনীতে, যার খেসারত দিতে হয় শেষ পর্যন্ত নগরবাসীকেই। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের সামনে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম একটি ব্যস্ত সড়কে। আমরা দাঁড়িয়ে আছি ফার্মগেটে। সেখানে কিন্তু প্রতিদিনই লাখো মানুষের চলাচল বললে ভুল হবে না, এবং এরকম একটি ব্যস্ত সড়কে বা এরকম একটি ব্যস্ত অবস্থানে সেখানে ওভারব্রিজ ব্যবহার করেই কিন্তু রাস্তা পারাপার করতে হয়, যদিও আমরা অনেকের মাঝে এটার অপারগতা দেখতে পাই। তো এই ব্যাপারটি চিন্তা করে কিন্তু কিছুদিন আগে এই চলন্ত সিঁড়ি বা এসকেলেটর কিন্তু বসানো হয়েছিল এই ফুটওভার ব্রিজের সাথেই। তবে যেটা দেখা গেছে যে 1 সপ্তাহ পরেই কিন্তু এই এসকেলেটরটি ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। এখানে আমরা যেটা এসে সরজমিনে যেটা দেখতে পেয়েছি যে এখানে এসকেলেটরের যে প্রবেশ পথ, সেখানে যারা রাইডাররা আছেন তারা বাইক রেখে দিচ্ছেন। এখানে ভ্রাম্যমান দোকান যেগুলো আছে সেই প্রবেশ পথটিকে তারা সেখানে তাদের দোকান বসিয়েছেন, এবং পুরো এসকেলেটরটি আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনায় আসলে ভরে গেছে। ওই পাশটাতে আমরা দেখতে পেয়েছি যে এসকেলেটরের উপরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন পাশে, এবং ময়লা আবর্জনা আসলে এবং বাঁশ দিয়ে এটাকে আটকিয়ে রাখা হয়েছে যাতে কেউ আসলে এটা ব্যবহার না করতে পারে। তবে রাজধানী আমরা
কয়েকজনের সাথে কথা বলেছি এবং রাজধানীবাসীরা যারা এটি ব্যবহার করেছেন তারা আমাদেরকে যেটা বলছিলেন যে তারা খুব অল্প সময়ের জন্য এটা ব্যবহার করতে পেরেছেন এবং কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু এখানে এই যে বাঁশ লাগিয়ে দেওয়া হয় এটা অকেজো হয়ে পড়ে। তো দর্শক যেটা বলছিলেন যে পথচারীরা যেটা বলছিলেন যে বৃদ্ধ শিশু অনেকের জন্যই কিন্তু এই চলন্ত ফুটওভার ব্রিজটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল। তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারতেন, তবে মেইনটেনেন্সের অভাবে এবং এটার যে কার্যকারিতা সেটা কিন্তু মেইনটেনেন্সের অভাব এবং এটার যে অপব্যবহার এটার কারণে কিন্তু আসলে এই জিনিসটি অকেজো হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট থেকে। সময় সংবাদে আরও থাকছে। ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে 9 জন নিহত, আহত অন্তত 29। বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় দুর্ঘটনা, দাবি পুলিশের। হতাহত বাড়ার শঙ্কা। প্রায় 5 মাস পর সর্বনিম্নে ঠেকেছে ঢাকার পুঁজিবাজারের দৈনিক গড় লেনদেন ও প্রধান সূচক DSE-X এর অবস্থান। কমেছে বাজার মূলধনও। ধস নেমেছে 21টি খাতের মধ্যে 19টিতে। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা সংকটের প্রতিফলন ঘটছে ঢাকার পুঁজিবাজারে। পতন ঠেকাতে বাড়ানো হবে আত্মবিশ্বাস। দুর্বল 5 ব্যাংক একীভূত করে শেয়ার বাজারে তাদের লেনদেন স্থগিত করার পরের সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের হিসাবে দেখা যায় 21টি খাতের মধ্যে সিমেন্ট ও টেলিকম বাদে ব্যাংক, বিমা, প্রকৌশলী, চামড়া, জ্বালানি সহ 19টি খাতেই কমেছে দৈনিক গড় লেনদেন। পতনের মুখে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দৈনিক লেনদেন নেমেছে 300 কোটির নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এছাড়া দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে 354 কোটি 35 লাখ টাকায়, যা 15 থেকে 19 জুন ওই সপ্তাহের পর সর্বনিম্ন। বড় পতন দেখেছে প্রধান সূচক DSE-X। সপ্তাহ ব্যবধানে 265.25 পয়েন্ট কমে এটি নেমেছে 4703 পয়েন্টের নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এ সময় বাজার মূলধন হারিয়েছে প্রায় 16,942 কোটি টাকা। ব্রোকার্স হাউসগুলোর দাবি, লেনদেন স্থগিত হওয়া 5 ব্যাংকের শেয়ারধারীদের কি হবে, এমন প্রশ্নের অনিশ্চিত উত্তরের কারণেই আস্থার সংকটে পড়েছেন বিনিয়োগকারীরা। আমাদের প্রস্তাব, আমার 5টা ব্যাংকের একটা ব্যাংকে বা 2টা বা 3টা ব্যাংকের শেয়ার ছিল, আমার এই শেয়ারগুলির একটা ভ্যালুয়েশন করে আমাকে সেটার এগেনস্টে যে নতুন ব্যাংকটা আসছে সেটা শেয়ার দিবে। এটা আস্থার সংকট তৈরি করেছে যে 5টা ব্যাংকের যদি এই অবস্থায় একটা বিশাল আনসার্টেনিটি দেখা দিয়েছে। এই অবস্থায় আস্থা ফেরাতে ব্যাংক ধ্বংসের কারিগরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানানোর পরামর্শ পুঁজিবাজার সংস্কার কমিটির এই সদস্যের। যখন তারা বিনিয়োগে ছিল তারা কিন্তু জানে না যে তাদের সত্যিকারের পিকচারটা এতটা ভয়াবহ। প্রত্যেকটাতে দেখা গেছে শেয়ার প্রতি দায়ের পরিমাণ অনেক বেশি। সঠিক অবস্থাটা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিতে হবে। তারপর যারা কোনোভাবেই কোনো কিছুর জড়িত না তাদেরকে কিভাবে আসলে ক্ষতিপূরণ দেওয়া যায়, এই চিন্তাটা যদি করে তাহলে ভবিষ্যতে যত পুঁজিবাজারে মানুষ চিন্তা করবে যে না, আমরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইও তাহলে যদি সত্যিকার অর্থে আমরা কোনো কিছুর সাথে জড়িত না থাকি তাহলে সরকারের পক্ষ থেকে হলেও কিন্তু আমরা এটা একটা ক্ষতিপূরণ পাবো। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান CDBL এর তথ্য, গত সপ্তাহে প্রতিদিনই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে 30 বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে 50 একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠানটি। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার, কিন্তু অবৈধ দখল মুক্ত করা সহ নানা জটিলতায় তা বারবার পিছিয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। 3টা যেটি হবে, একটা টার্মিনালে 616 মিটার এটার লেন্থ। আগামী 2-1 মাসের মধ্যে তাদের সাথে চুক্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি
ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড এন্ড অফলোড করতেছে। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। আপাতত একটি অংশে 32 একর এবং অপর একটি অংশে 7.15 একর জায়গার ব্যবস্থা করা হয়েছে। বহিনোঙ্গর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে। আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল, যে টার্মিনালটি করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে, তবে টার্মিনাল চার্জ নিয়ন্ত্রণে রাখার তাগিদ ব্যবসায়ীদের। মার্কস লাইন যে কোম্পানিটা তারা কি করছে, তারা নিজেরাই ইনভেস্টমেন্ট করছে, অ্যাজ ওয়েল এস এখান থেকে তারা ডেফিনেটলি তাদের বেনিফিট নিবে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের অ্যাপি মোলার টার্মিনাল। আর বছরে এখানে কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা ধরা হচ্ছে 9 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। উপকূলে লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও মাঠে নেই চাষি। প্রস্তুত হয়নি মাঠ, গর্তে পড়ে আছে শত শত মন অপরিশোধিত লবণ। চাষিদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত লবণ মাঠে নামবেন না তারা। বিসিকের আশা, শিগগিরই উৎপাদনে যাবেন চাষিরা। আর ন্যায্য মূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সদর উপজেলার হায়দারপাড়া বটতলী এলাকা। গত বছর এ দিনে মাঠে লবণ উৎপাদনে ব্যস্ত ছিল চাষিরা। আর এবছর লবণ উৎপাদন তো দূরে থাক, এখনও মাঠ প্রস্তুত কিংবা মাঠেই নামেনি তারা। শীতকালকে ঘিরে শুরু হয় দেশের লবণ উৎপাদনের প্রধান মৌসুম, যা চলে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। এই সময়ে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় অঞ্চলে লবণ মাঠ তৈরি থেকে শুরু করে উত্তোলন হয় সমুদ্রের নোনা পানি শুকানোকে কেন্দ্র করে। হায়দারপাড়া বটতলী গ্রামের লবণ চাষী সৈয়দ আলম গত বছর 2 একর জমিতে লবণ চাষ করে উৎপাদন করেন 950 মণ লবণ, কিন্তু লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গুনতে হয়েছে 2.5 লাখ টাকার লোকসান। গেল বছর হসকানি মাঠ গজিলাম, হসকানি মাঠ মধ্যে 2 লাখ 2.5 লাখ টাকা লস খাই। দুজন মানুষের দামাইতে 3 লক্ষ টাকা, তুলে হান আছে, খরচ আছে, তুলে ফুসাইতে পারি, নুনের দাম কম। শুধু সৈয়দ আলম নন, এখনও লবণ মাঠে নামেনি কক্সবাজার সদর, ঈদগাঁ, টেকনাফ, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার চাষিরা। তাদের দাবি, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত এবং জমির লিজ মূল্য না কমালে মাঠে নামবেন না তারা। এবছর আমরা মাঠে নামবো না, কারণ আমি গেল 2 বছর 4 একর মাঠ করে 3 লাখ টাকা লস দিছি। প্রায় 1000 মণ নুন আমাদের গাতের মধ্যে থাকি গেছে, আমরা বিক্রি করতে পারছি না লবণের দাম না পাওয়ানোর কারণে। এখনও মাঠে মজুদ রয়েছে গত বছরে 3,40,000 মেট্রিক টন লবণ। এখন শুধুমাত্র বাঁশখালীর সোনুয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার চাষিরা মাঠে নেমেছেন। তবে শীঘ্রই লবণ উৎপাদনে মাঠে নামবেন চাষিরা, এমনটাই আশা বেসিকের। আশাবাদী যে চাষিরা মাঠে অচিরেই নেমে যাবে, যেসব এলাকা এখনো নামেনি। এবং বাঁশখালী এবং কুতুবদিয়ায় আমরা আশা করছি যে সামনের সপ্তাহে আমরা প্রথম লবণটা পাবো। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জানালেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নানা সমস্যা নিরসনে কাজ করছেন তারা। উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। আমরা সেটা পর্যালোচনা করে নতুন করে এই মূল্য নির্ধারণের জন্য কমিটি আছে, সেই কমিটি মিটিং করব। গত বছর 69,000 একর জমিতে 41,000-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত ছিল। আর চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,18,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও 27। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নিহতদের বেশিরভাগ ছিলেন পুলিশ এবং ফরেন্সিক দলের সদস্য।
আহতদের সেনাবাহিনীর 92 ঘাঁটি হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখ লাখ ঘরছাড়া মানুষের আশ্রয় শিবির। এর মধ্যে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মিশনের প্রস্তুত ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নথিহীন অবস্থায় পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। বেইত লাহিয়া, গাজার পূর্বাঞ্চল ও খান ইউনিসে রাতভর চলে বিমান হামলা। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসায় আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর দেখা গেছে ভেতরে হাঁটু সমান পানি। ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার। গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তার আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রী সিয়াফ্রি শামসুদ্দিন জানিয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী ও সামরিক সদস্য মিলিয়ে 20,000 কর্মী গাজা মিশনের জন্য প্রস্তুত। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়া মনে করছে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন মিশন ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বৈঠকের ফাঁকে প্রেসিডেন্ট সিরিল রামফোসা জানিয়েছেন, গাজা থেকে আসা 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না, যদিও তাদের কারো পাসপোর্টের ডিপার্চার স্ট্যাম্প নেই। সীমান্ত কর্তৃপক্ষ বলছে দলটিকে একটি সংস্থা টাকা নিয়ে যাত্রায় পাঠিয়েছে, পরে জটিলতা দেখা দিলে দায় অস্বীকার করেছে। রামফোসা বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা হোম অ্যাফেয়ার্স ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরো ঘটনাটি তদন্ত করছে। কিভাবে এই চার্টার্ড ফ্লাইট কেনিয়া হয়ে কোনো আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়া ছাড়া দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন। জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের, বলছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামবে জামায়াত এনসিপি। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়। খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়। ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ। ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। এবং সংসদ নির্বাচনের ব্যালট তৈরিতে কর্ণফুলী পেপার মিলে ব্যস্ততা। সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে কাগজের চাহিদা দিয়েছে কমিশন। 914 টনের বিপরীতে 19% সরবরাহ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী আলী। ধন্যবাদ জাফর। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।